गुड इवनिंग एवरीवन। कैसे हैं सब लोग? সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। সত্যি লাইফে ভীষণ চাপের মধ্যে থাকি। সবার চা খাওয়া হয়ে গেছে? শুভ সন্ধ্যা। আশা করছি সবাই খুব ভালো আছেন। ভালো থাকাটাই স্বাভাবিক। সবাই ভালো থাকুন। কমেন্টের মাধ্যমে যদি কেউ কিছু প্রশ্ন করতে চান করতে পারেন, অবশ্যই করতে পারেন। ঠিক আছে। দুপুরবেলা একটা লাইভ করছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বেশ অনেকের হয়তো খুব ভালো লেগেছে আমার এই সেই লাইভটা দেখে, মানে যেটা পারিবারিক লাইভ ছিল সেটা দেখে হয়তো অনেকের ভালোও লেগেছে। ভালো লাগারই কথা ওটা। একটা কথা মাথায় রাখতে হবে, আমি কিন্তু একজন বিজনেস ওম্যান। ঠিক আছে। আপনারা হয়তো অনেকেই জানেন আজকে সময় দাঁড়িয়ে আমি কিন্তু একজন বিজনেস ওম্যান এবং ভীষণভাবে কি বলে ওটা, নিজের পায়ে নিজে দাঁড়ানো একজন লেডিস। ঠিক আছে। নিজের পায়ের মাটিকে কিভাবে শক্ত করে রাখতে হয় সেটা আমার জানা আছে। আর আমি কিন্তু মানে নানা রূপ বিজনেসের সাথে কিন্তু আমি একদম ডাইরেক্টলি যুক্ত এবং প্রচণ্ডভাবে গভীরভাবে এক একটা বিজনেস কিন্তু আমি খুব ভালোভাবে বুঝি। ঠিক আছে। হয়তো আপনারা অনেকেই জানেন যে আমার রিয়েল এস্টেটের বিজনেস বহু বছরের, প্রায় আমি রিয়েল এস্টেটের বিজনেস শুরু করি আমার মনে হয় 2010 বা 11। যে আমাকে শিখিয়েছিল সেই দাদাটি অসুখে আক্রান্ত হয়ে মারা যায় এক সময়। তার থেকেই আমার প্রথম প্রপার্টি নেওয়া, আমার মানে মীরা রোডে তার থেকেই আমার প্রথম প্রপার্টি নেওয়া। আর এত ভালো ভালো সব মানুষের সাথে আমার মানে যোগাযোগ, ভালো ভালো মানুষের সাথে আমার মানে কি, মানে ভালো ভালো মানুষ মানে কি, ভালো মানুষ মানে যে সে একদম খুব পয়সাওয়ালা খুব ধনী হতে হবে তা নয়। ভালো ভালো মানুষ মানে হচ্ছে তারা সদুপদেশ দেয় এবং ভালো গাইড করে। যখন তাদের সাথে একটা কোনো কথা বলা হয় তারা রাইট গাইড করে, হ্যাঁ, মিসগাইড করে না বা মিস ইউজ করে না। তো এত সত্যি এক সময় মনে হয় না, নিজেকে অনেক ধন্য মনে হয় যে সত্যি আমি, হ্যাঁ, মানুষ আমি একটু বাছাই করে মিশি, এটা একদম সত্য কথা। কিন্তু এক একটা মানুষের সাথে যাদের সাথে আমার একদম পুরানো মানে একদম যোগাযোগ, সত্যিই খুব ভালো, তারা সত্যিই খুব ভালো, এত ভালো। আমাদের দাসপাড়া তো একটা পরিবার আছে, আমি আসছি সেটার কথাও বলবো। সেই পরিবারটাও খুব ভালো এবং খুব কমফর্টেবল এবং মেশার মতন একটা মানুষ তারা। আমি আসবো তার কথাটাও। তো যেটা বলছি আর কি, আমার মনে হয় 2010 বা 11 সেই সময় আমি রিয়েল এস্টেট বিজনেসে পা রাখি। আপনারা তো শুনলে পরে ভাববেন যে হ্যাঁ ফেকছে, এরকম নয়। আপনারা জাস্ট ডায়ালে ফোন করবেন বজরংবলী রিয়েল এস্টেট, মুম্বাই মীরা রোড হাটকেস বলবেন, প্রপাইটার পূর্ণিমা তপাদার।
তো আপনারা জাস্ট ডায়ালে সব পেয়ে যাবেন। জাস্ট ডায়ালে আমার অনিমা মাতৃছায়া বৃদ্ধাশ্রমও দেওয়া রয়েছে, আমার রিয়েল এস্টেট বিজনেসেরও দেওয়া রয়েছে, কারণ আমি ওগুলো না বছরের ওদের সাথে কন্ট্যাক্ট প্যাকেজ থাকে আমার বিজনেস গ্রোথের। তো এই বিষয়গুলো যেমন এখানে আমি রিসরাত দাসপাড়া রিসরাতে রেল স্টেশনের ওখানে প্ল্যাটফর্মের পাশে আমি বড় করে জয়ভীম মহিলা সংস্থার ব্যানার হোর্ডিং লাগিয়েছি। তো ঠিক এই রকম এই বিজনেসগুলো আমার এইরকম এখন ধরা শেখা এরকম নয়, আমি শুরুর থেকেই বিজনেস ওম্যান, আমি নানা রূপ বিজনেসের সাথে যুক্ত, ডাইরেক্টলি রিয়েল এস্টেট বিজনেস, হাউসকিপিং বিজনেস, এরকম অনেক রকম বিজনেস আছে যেগুলো লিগালি এবং যেগুলো আমি বুঝতে পারি এবং যে বিজনেসগুলো করতে আমি ভালোবাসি, যেটার মধ্যে আমি মানে সেই কাজের উৎসাহটা পাই। তো এরকম বিজনেসের সাথে আমি একসময় বড় শাড়ির পর্যন্ত যে কাপড় যে আছে না, যে সুরাতে না কেমিয়া শাড়ি বলে, এই যে শাড়িগুলো, এই শাড়িগুলোই কিন্তু এর কোয়ালিটিটা একটু অন্যরকম, মানে একটু নরম, একটু একটু ভেলভেট টাইপের, মানে ভেলভেটের নয়, মানে শাড়িটা স্মুথলি এরকম, ঠিক আছে, কেমিয়া শাড়ি বলা হয়। ওই শাড়ি আমি সুরাত থেকে মানে অর্ডারের উপর অর্ডার নিয়ে আসতাম, সেগুলো সেল করতাম। তো এইভাবে আমি অনেক রূপ বিজনেসের সাথে বিজনেস করেছি, সেই বিজনেসগুলোকে আমি একদম কাছের থেকে আমার আমি শেখা এবং করা, এবং আমি আদার্স মানুষদেরও শিখিয়েছি অনেক সময় অনেক বিজনেস, যে কিভাবে কি করতে হয়। আপনারা হয়তো জানেন না, মানে কথা আসতে গিয়ে বলেই দিতে হচ্ছে আপনাদেরকে। যখন আমি রিয়েল এস্টেট মার্কেটে আমি পা রাখি, আমি ওই ব্রোকেজের ওপরে আমি কখনো বিজনেস করিনি, মানে যে ব্রোকেজ নিয়ে যে বিজনেস করা সেটা কখনো করিনি। আমি টোটাল ধরুন আপনি আপনার কোনো ফ্ল্যাট বা প্লট আপনি সেল করতে চাইছেন, তো সেইখানটা আমি বেশিরভাগ জিনিসটা আমি সেলের ওপরে কাজ করেছি। আপনি সেল করতে চাইছেন, তো সেটা আপনি ধরুন আপনি বললেন আমি 5 টাকায় সেল করব, ঠিক আছে, তো এবার 5 টাকার পরে যদি আমি সেটা মার্কেট বুঝে যদি আমি 5.5 টাকা বা 5 টাকা 10-এ 5 টাকা 2-এ আমি প্রোডাক্টটা সেল করি, তো আপনার তো নিশ্চয়ই অসুবিধা নেই, আপনি আমাকে বলেছেন যে 5 টাকায় সেল করে দিতে হবে। তো সেইভাবেই আমি কাজ করেছি, সেইভাবেই অনারদের সাথে কথা হয়েছে। এমন অনার থাকতো যারা বাইরে থাকতেন, দুবাই, আমেরিকা, কিন্তু তাদের প্রপার্টি মিরা রোডে ইনভেস্ট করা আছে, কিন্তু একটা সময়ের পরে তারা রিসেল করতে সেল করতে চাইছে। আবার অনেক পার্টি রয়েছে যারা নিউ মানে প্রপার্টি নিতে চায় না, যারা রিসেল প্রপার্টিগুলোকে বায়ার করতে চায়। তো রিসেল প্রপার্টিটা নিলে কি হয়, পেপারপত্রগুলো একদম ঝালাই করে নেওয়া যায় এবং একটুখানি মানে নির্ভরটা খুব বেশি হওয়া যায় আর কি। যাই হোক, আমি এটা বলছি না যে নিউ প্রপার্টিতেও নির্ভরতা নেই, সেটা নয়। বিজনেস মানেই তো চোখ কান খুলে রাখতে হবে সবসময় এবং প্রসেসগুলো খুব ভালো করে জানতে হবে, ঝালাই করে নিতে হবে প্রসেসগুলো। তো এটা হচ্ছে বিষয়। তো সেইখানে দাঁড়িয়ে একটা সময় এমন হয়ে গেছে যে এই বিজনেসটা এমন গ্রোথ করেছিল, এমন গ্রোথ করলো, আবার হঠাৎ করে দেখলাম 2014-র পরে টোটাল রিয়েল এস্টেট মার্কেট একদম ডাউনের দিকে চলে গেল, টোটাল ডাউনের দিকে। আমার ভাবুন, সেই রিয়েল এস্টেট মার্কেটের সাথে সাথে আমি হাউসকিপিংয়েরও বিজনেস তখন কেন আমি এই বিজনেসটা একসাথে জুড়েছিলাম আপনাদেরকে বলি। সেটা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে আমার কি হতো, প্রতিটা সোসাইটিতে আমার আসা যাওয়া, আমি মুম্বাই মিডিয়া রোডের কথা বলছি যেখান থেকে আমার সব কিছু, তো প্রতিটা সোসাইটিতে আমার যারা মানে যাওয়া আসা জানাশোনা, তো সেখানকার সেক্রেটারি চেয়ারম্যানের সাথে আমার খুব ভালো একটা সুন্দর একটা সম্পর্ক এবং খুব একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক। কারণ আমি না একদম ক্লিয়ার কাট মানুষ, কারণ আমি তো বিজনেস ওম্যান, আমি বিজনেস করে এসেছি, তো আমি একদম ক্লিয়ার কাট লাইফটাকে বুঝি, না তো না, হ্যাঁ তো হ্যাঁ, ঠিক আছে, সেখানে কোনো রকম কোনো কথা নেই। তো এইরকম একটা বিষয়। তো সেইভাবে আমার প্রতিটা সোসাইটির সাথে এত ভালো একটা যোগসূত্র হয়ে যায়। তো সেইখান থেকে দাঁড়িয়েই এক সোসাইটির এক চেয়ারম্যান, সেক্রেটারি ছিলেন, চেয়ারম্যান না সেক্রেটারি ছিলেন, উনি লেডিস। তো সেই ম্যাডাম আমাকে বললেন, উনি আদার কাস্টের ছিলেন আর কি।
তো সে ম্যাডাম আমাকে একদিন ডেকে বললেন, পূর্ণিমা তোমার তো অনেক সোসাইটি সাথে জানাশোনা এবং তোমার কাছে প্রচুর এরকম মানে ওয়ার্কার্স বা লোকজন রয়েছে। তো আমি সেই সময় কিন্তু আমি যখন হাউসকিপিং বিজনেসে আসিনি তখনও কিন্তু আমি ওয়ার্কার্স প্রোভাইড করতাম, ঠিক আছে। বড় বড় কোম্পানিতে কিন্তু আমি ওয়ার্কার প্রোভাইড করতাম। আপনারা দেখেছেন এখনও পুরনো যেই আমার তো যে প্রোফাইলটা অ্যাকচুয়ালি আমি প্রথম যে ফেসবুকটা খুলি না, সেটা জানি না কেন আমার হঠাৎ করে দেখলাম যে সেইটা আউট হয়ে গেল, মানে সেই প্রোফাইলটাই আর খুঁজে পেলাম না, কোনোদিন খুললো না, জানতে হবে যে পারিনি কেন বা কিছু। আর আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব একটা অবগত কোনো দিনই নই, আজও নই, এখন এই হালি একটু একটু, কিন্তু তাও সেটাকে অবগত বলা হয় না, মানে কোনো রকম চলতে হয় তাই চালাই। তো সোশ্যাল মিডিয়াটা আমি সেইভাবে ইসে নেই। তো আমাকে তখন ওই ম্যাডাম সাজেস্ট করলেন যে পূর্ণিমা তুমি যেরকম তোমার কাছে অনেক ওয়ার্কার রয়েছে, তো তুমি হাউসকিপিং বিজনেসটা স্টার্ট করো। তখন কিন্তু অলরেডি আমার রমারম একদম রিয়েল এস্টেট বিজনেস চলছে। তো তখন আমি বললাম কি বাপরে আমি কি পারবো, এটা কীরকম কী ব্যাপার, আমি তো করিনি। বলে তুমি করো, আমি তোমাকে হেল্প করবো, কী ব্যাপার কি থাকে, কিভাবে কোটেশন করতে হয়, কিভাবে সোসাইটি ভিজিট করতে হয়, আর টোটাল তো মোটামুটি তুমি সোসাইটিগুলো তো তুমি জানো কিভাবে কি হতে হবে, আর তোমাকে সবাই কাজ দেবে। আমি সত্যি, তাহলে কীরকম কি হিসাব কিতাব সব ওই ম্যাডাম আমাকে বোঝালেন। একদিন আমি ওনার সাথে বেশ ভালো করে বসে সমস্ত কিছু ঝালাই করে নিলাম, সব কিছু বোঝার পরে। এবং দেখুন তার ভেতরেও কিন্তু আমি সমাজের জন্য কাজ করে যাচ্ছি, এবং ওই ম্যাডামের সোসাইটির জন্যও কিন্তু আমি অনেক কাজ করেছি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এই যে মানে প্রতিদ্বন্দ্বী কম্পিটিশন বা একজনকে ফেলে দিয়ে আরেকজন উঠতে হবে, দেখুন এই জিনিসগুলো তো প্রতিটা বিজনেসে থাকবে। এগুলো থাকা মানেও কিন্তু একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, যদি একটা মানে কি বলে ওটা কম্পিটিশান, মার্কেট মানেই তো কম্পিটিশান, কিন্তু সেই কম্পিটিশানটা থাকবে নিশ্চয়ই ভদ্রতার জায়গায় থাকবে, নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় থাকবে। এটা থাকবে, এটা না থাকলে একটা ডেভেলপমেন্ট আসবেও না, গ্রোথটা আসে না। তো সেইখানে দাঁড়িয়ে যখন আমি পুরো কাজটা, আর আমার মানে ঈশ্বরের এত কৃপা, বাবা মায়ের এত আশীর্বাদ, ভালো মানুষদের এত আশীর্বাদ, আমি খুব তাড়াতাড়ি বিজনেসটাকে ক্যাপচার করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি, এবং মানুষ জুড়ছিল আমার সাথে। তো একসাথে আমি রিয়েল এস্টেটের বিজনেস, তার সাথে সাথেই একসাথে হাউসকিপিংয়ের বিজনেস, একটা 21 তলার সোসাইটি, মানে 21 মালা, যেটা আমরা মালা বলি, 21 মালার সোসাইটি। সেই 21 মালার সোসাইটি, একখানা সোসাইটির থেকে একটা দুটো তিনটে চারটে করে টোটাল মিরা রোডের হাটকেসের সোসাইটিগুলো সোসাইটির সেক্রেটারি চেয়ারম্যানেরা আমাকে হ্যান্ডওভার করলো। পূর্ণিমা এখানে আসো, তুমি এইখানে তোমাকে এই কন্ট্রাক্টটা দেওয়া হচ্ছে, পূর্ণিমা তুমি এই সোসাইটির কন্ট্রাক্টটা নাও। মানে সেই যে একটা গোল্ডেন মুমেন্ট, গোল্ডেন টাইম, লাইফের পুরো একটা সেই সময় লাইফটা একদম টোটাল মানে হাই ভোল্টেজ বলা যেতে পারে, আপনারা হাই ভোল্টেজ বলতে পারবেন, এটা হাই ভোল্টেজ বলতে পারবেন। মানে সেই সময় একদম একটা পরিচিতির লেভেল আরও শক্তভাবে, এত মজবুতভাবে সেই সময় লাইফটা এত সুন্দর মানে ওপরের দিকে যাচ্ছিল। তো সেই সময় এমন একটা সময় যে একদিকে রিয়েল এস্টেটের বিজনেস, একদিকে হাউসকিপিংয়ের বিজনেস, তারপর আরেকদিকে সমাজ সেবার কাজ। সেইখান থেকেও একটু আমি কিন্তু দেখুন সব কিছুর মধ্যেও কিন্তু একটা কথা বারবার যেটা বলবো, সেটা কিন্তু আমার ঘর থেকে কোনো সময় পারমিশন ছিল না সন্ধ্যে 7টার পরে বাইরে থাকার। যত বড় কাজ থাকুক সন্ধ্যে 7টার মধ্যে ঘরে আসতেই হবে, আদারওয়াইজ খুব এমার্জেন্সি না হলে সন্ধেবেলার পরে ঘর থেকে বেরোবার কোনো অ্যালাউ ছিল না। এটা একদম বাস্তব কথা। যখন কোথাও দেখুন, কোথাও আমাদের
আমরা পুলিশের সাথে রেড ফেলেছি, কখনো আমরা সংস্থার মাধ্যমে কোনো জায়গায় আমরা ভেরিফিকেশন করতে গেছি, সেই সময় একটা দলবদ্ধভাবে গেছি। আদারওয়াইজ যে রাত্রিবেলা কোথাও চলে যাওয়া, সন্ধেবেলার পরে কোথাও বাইরে থাকা, এগুলো কোনোদিনই ছিল না আমার পরিবারে, আর এগুলোর পারমিশনও কোনোদিন পাইনি। যাই হোক, যা কাজ ছিল মোটামুটি 6টা, 6:30, 7টার মধ্যে গুছিয়ে কমপ্লিট করে ঘরে ঢুকতে হতো। তো এইরকম বিষয়, এইভাবে একটা মানে ডেভেলপমেন্টের লাইফ, ধীরে 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 একটা আলাদা পরিচিতি, আলাদা মুখ, মানে এত দ্রুত সেই সময়, এত দ্রুত সেই সময় আমি একটা লেভেলে পৌঁছে যাচ্ছিলাম। সত্যি এটা আজও ভাবতে গেলে ভাবি না, দুঃখ প্রকাশ করি না কোনোদিনও, বা আফসোস জিনিসটা আমি কোনোদিনই করি না। আমি জানি আমার ভেতর ক্যালি আছে, আজ নয়তো কাল, আবার কাল নয়তো পরশু। কিন্তু এই যে হঠাৎ করে ফের 2017 একদম ডিসেম্বর মাসের দিকে হঠাৎ করে একটা ফোন আসে আমার কাছে, যে ফোনটা 27 না 28 তারিখে, 28 তারিখে সকালে আসে মনে হয়, ডিসেম্বর মাসে, যে মা এরকম অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আর তখন এমন সিচুয়েশন, মানে বছরের শেষ, মাসের শেষ, হাউসকিপিংয়ের বিজনেসের অর্ধেক বিজনেসের যে টার্নওভারটা, সেটা আমার বড় ছেলের চেক পেমেন্টে সমস্ত কিছু হতো। তো সেখান থেকে একটু হলেও রিলিফ ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে সমস্ত কিছু আমার উপরে, দায়িত্ব সব আমার উপরে, রাউন্ডার আমি, সুপারভাইজার আমি, ওনার আমি, কাকে কি পেমেন্ট দিতে হবে, কোন সোসাইটি থেকে কি পেমেন্ট তুলতে হবে, এই সমস্ত বিষয়গুলো একদম। তার মধ্যে হঠাৎ করে এইরকম ডিসেম্বর মাস, মাত্র 2-3 দিন যে মানে সময়টা যেতে বাকি আছে, বছরটা শেষ হতে বাকি আছে, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে একদম কলকাতায় এসে পড়তে হবে। মা অসুস্থ, আর সমস্ত লেবারদেরকে মাইনেপত্র দেওয়া রয়েছে, কি করে আসি, কি করে আসি। তো মানে এইরকম একটা পরিস্থিতি। আর তখন মানে মানে বিচ্ছিরি একটা সময়ের মধ্যে হঠাৎ করে মানে এন্ট্রি করা, মানে একটা অপ্রস্তুত সময়। তো ওই সময় একটা পুরো টোটাল একটা অপ্রস্তুত সময়, মানে বিচ্ছিরি পরিস্থিতি, বিচ্ছিরি ব্যাপার। ওই সময়টা কি করে বেরোবো? একদিকে ঠিক আছে, রিয়েল এস্টেট বিজনেসটা হয়তো, হ্যাঁ, তার মধ্যে আবার কিরকম আমার ব্যাপারটা, আবার কিরকম আমার ব্যাপার, ধরুন রিয়েল এস্টেট বিজনেসে কিরকম থাকে, হয়তো বাইরের থেকে ফোন, যেমন হায়দ্রাবাদ থেকে, গুজরাট থেকে তো প্রচুর ক্লায়েন্টের আসা যাওয়া ছিল ওই সময়। সেই সময় ধরুন আসবে, হয়তো কেউ বলেছে নিউ ইয়ারে আমি প্রপার্টি নেব, ম্যাডাম এই প্রপার্টিটা রেডি করে রাখবেন। মানে সেই সময় যে বেরোনোটা ভীষণ টাফ, বেরোনো মানে আমি বুঝতেই পেরেছি যে এই সময় এই ফোনটা এসছে, আমি যাবোটা কী করি। তখন আমার কাকা, মানে যেই কাকা সুইসাইড করলেন, সেই কাকা খুব ফোন করতো আমাকে, পূর্ণিমা তুই আয়, পূর্ণিমা তুই আয়, তোর মা তোকে দেখতে চাইছে একবার। তখন মানে 29-30 তারিখ হয়ে এসছে। তো আমি বললাম, কাকা মায়ের কিচ্ছু হবে না, মা ভালো হয়ে যাবে। কিন্তু আমি কি করব আমি, আর আমি না মায়ের অ্যাকাউন্টে সবসময় টাকা পাঠাতাম, কিন্তু সেই যে এবার আমার মা খুবই অ্যাক্টিভ ছিলেন, সেই তুলনা আমার বাবা কিন্তু একদম অ্যাক্টিভ নয়। এখন একটু হয়েছে, কোনো সময় ব্যাংকে গিয়ে টাকা ওঠানো বা কিছু, এগুলো কিছু জানতো না। তো সেই সময় না মা অসুস্থ, এবার আমি কিছু পয়সা পাঠাতে চাই, কার কাছে পাঠাবো? তখন তার এই টেটিএমে এত কিছু ছিল না, সত্যি বলছি। মানে আমি এই সমস্ত দুনিয়ার থেকে একদম আলাদা ছিলাম। আমি জানি টাকা পয়সা ব্যাংকে থাকবে, চেক পেমেন্ট হবে। আমরা কেন, আমার টোটাল বিজনেসটাই ফুল হোয়াইট, টোটাল বিজনেসটাই আমার লাইসেন্স প্রাপ্ত। এই যে আমার এনজিওটা, আমার এনজিও তো আমি, আমার যেখানে আমার যে ডোনেশনগুলো আসে সমস্ত ফুল হোয়াইট। আমি আদারওয়াইজ আমি চাইলেও কাউকে উঠিয়ে 2 টাকা দিতে পারবো না, কারণ আমাকে সেটা প্রমাণ রাখতে হবে। এই প্রমাণটাই আমার অডিটে কাজে লাগবে। তো একদম আমাদের হাতগুলো বাঁধা থাকে যারা আমরা ফুল হোয়াইটে কাজ করি না, আমাদের মন মর্জি বলে কিছু নেই, আমাদের সিস্টেমের মধ্যেই কাজ করতে হবে। তো যেহেতু আমি রিয়েল এস্টেটের প্রোপাইটার ছিলাম, সেখানেও আমার কারেন্ট অ্যাকাউন্ট ইউকো ব্যাংকে, সেখানেও আমার টার্ন ওভার সমস্ত ফুল হোয়াইটে টার্ন ওভার।
সমস্ত পার্টির থেকে পেমেন্ট হচ্ছে, সমস্ত ফুল হোয়াইটে টার্ন ওভার। হাউসকিপিং সেটা তো প্রশ্নই নেই, সোসাইটির পেমেন্ট সেটাও ফুল হোয়াইটে। তো আমি যে পয়সাটা পাঠাবো, কি করে পাঠাবো, কার কাছে পাঠাবো? তখন ওই সময় আমার বাড়িতে একজন ভাড়াটিয়া ছিলেন। তখন আমি আমার কাকাকে বললাম, কাকা আমি কিছু টাকা পাঠাতে চাই, কি ব্যাপার? তখন বাবাকে ফোন করলাম, বাবা কি ব্যাপার? তো সেই রাত্রে বাবার ফোন এসেছিল 27 তারিখ রাত্রে, যে তোর মাকে এরকম ভর্তি করা হয়েছে, বুকে খুব যন্ত্রণা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি আমি সেই সময় আমার খালি মনে হচ্ছে টাকা পাঠানো দরকার, কারণ আমি জানি আমার মাও এটিএম বাগারা জানে না ইউজ করতে, সমস্তটাই ব্যাংক মারফতে টার্ন ওভার। আমি জানি এই সময় যদি দরকার থাকে তো টাকার দরকার, আমার নিজের মন থেকে, আমার বাবা চাইনি, আমি নিজের মন থেকেই। তখন আমি ওই ভাড়াটিয়াকে বললাম কি, যে এরকম ব্যাপার, আমি কিছু পয়সা পাঠাতে, তোমার এটিএম তো আছে, তুমি হেল্প করবে এটিএম থেকে? তখন উনি বলে হ্যাঁ ঠিক আছে পাঠাও। তখন আমি কি করলাম, সেই টাকা আমি ব্যাংকের মারফতে উঠিয়ে ওনার ব্যাংকে পাঠাই, সেই টাকা আবার তখন আবার সে আবার আমার বাবাকে দেয়। আমি জানি একটা মানুষের পাশে আমি তখন সেই সময় যেতে পারছি না, আমার আসা দরকার, কিন্তু আমি আসলে সেই সময় মানে বছরের শেষ, মাইনে দেওয়ার সময়, নিউ বছর শুরু হবে, সেইখানে একটা বিজনেসের গ্রোথ, এই সময় আমার চলে যাওয়া মানে শুধু আমার তো লোকসান নয়, আমার সাথে যারা কাজ করছে এতগুলো লেবার সমস্তটা বসে যাবে, সোসাইটি পেমেন্ট করবে না। তখন আমার বড় ছেলে অনেকটা ছোট, সে খালি তাকে একটা মাধ্যম রেখেছি, তাকে কাজটা শেখাচ্ছিলাম, ধীরে ধীরে সে গ্রোথ করবে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও কিছুই জানে না, ওকেও দেবে না চেক, যখন চেক সোসাইটির থেকে নেবো সেই চেক আমি সাইন করব, তারপরে সেকেন্ড সাইন আমার ছেলে করবে, তবে সেই চেক ইস্যু হবে, তবে ব্যাংকে জমা পড়বে, তবে সেটা ক্যাশ হবে, তবে আমি সমস্তদের পেমেন্ট করব। আমি এত মানে একটা গ্যাড়াকলে এমন পড়লাম। তো এদিকে খালি কাকা কমসে কম আমাকে ফোন করেই যাচ্ছে 5 বার 6 বার। তারপরে আমার এক মাসি আছেন, ওনার হাজব্যান্ড রেলে সার্ভিস করেন, সেই মাসির ফোন ঢোকা শুরু হয়ে গেল, পূর্ণিমা তুমি আসো, মা তুমি আসো। আর আমি কি করে আসবো, আমি এখন এই মুমেন্টে আসা মানে আমার জন্য বিরাট একটা টাফ ব্যাপার। তো যাই হোক, আমাকে কিছু হলেও মানে 8-10 দিনের আগে আমি কিছুতেই আসতে পারবো না। আমি ওখান থেকে কন্টিনিউয়াসলি টাকা পাঠাতে থাকি, 2-3 লোটে আমি টাকা পাঠাই। একদিন বসাবো বাবাকে আমি লাইভে, অনেক কথা আমি চাই বাবা জীবিত এবং সুন্দর সুস্থ অবস্থায় কিছু কথা আপনাদের সামনে রাখুক। কিন্তু তার সবচেয়ে তখন সেই সময় আরও একটা বড় প্রশ্ন, যে বাবা কি করছে একা। তখন ভাবলাম যে আরেকজনও তো আছে, হয়তো সে দেখছে বা কিছু। তখন আমি কারোর কথা জিজ্ঞাসা করার বা কিছুই আমার সেই সমস্ত মাথায় কিছু নেই, খালি আমার মাথায় এটা আছে আমি কীভাবে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করবো, করে আমি কী করে কলকাতা যাব, কী করে আমি মাকে দেখবো। আর এদিকে মাও নাকি খুব আমাকে দেখার জন্য একবার উতলা, মানে এইরকম একটা পরিস্থিতি। তখন আমি তাড়াতাড়ি করে সব সোসাইটিকে নোট পাঠাই যে আমাকে তাড়াতাড়ি করে এবার পেমেন্টগুলো ছাড়তে হবে। কারণ কি, সমস্ত সোসাইটির একটা রুলস আছে, 10 দিন হাতে রেখে তবে তারা চেক পেমেন্ট করে। কারণ যদি ওয়ার্কার বসে যায় বা ওয়ার্কার না আসে, সেই কারণে ওরা 10 দিন করে হাতে রেখে দেয়। তো যেখানে 8 তারিখ 10 তারিখে সমস্ত পেমেন্ট আসবে, সেখানে আমি এই 28, 29, 30 বা 31 তারিখ বছর শেষ, আমি কী করে পেমেন্টের কথা বলি। তবুও সোসাইটিকে সমস্ত রিকোয়েস্ট করলাম যে এইরকম ব্যাপার, আমাকে আর্জেন্টলি চলে যেতে হবে। তো আমি সমস্ত চেক টেক সমস্ত কিছু করে দিয়ে যেটুকু যা হ্যান্ড ওভার করার হাজব্যান্ডকে করলাম, যেটুকু যাকে হ্যান্ড ওভার করার সেই জায়গায় তাকে হ্যান্ড ওভার করলাম, করে আমি মনে হয় ওখান থেকে 7 তারিখে বেরোই। 8 তারিখ আমি এসে পৌঁছাই, ডাইরেক্ট পৌঁছাই মেডিকেল কলেজে 2018-তে। তার মানে আমি মোটামুটি 10 দিনের মাথায় এসে আমি পৌঁছলাম। তখন মোটামুটি আমি কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু প্রপার্টির ডিলিংয়ের জন্য গুজরাট থেকে যারা আসার কথা ছিল তাদেরকে মানা করে দিতে হলো, কারণ অত তাড়াতাড়ি করে প্রপার্টির বিজনেসটা হবে না। তো আমি মানা করে দিলাম। আর হাউসকিপিংয়ের যে বিজনেসগুলো সমস্ত দায়িত্ব আমি দিলাম, কিন্তু আমি জানতাম যে এই দায়িত্ব দেওয়া মানেই আমি আমার সর্বনাশ ডেকে আনছি। কারণ এই কাজটা এত কম্পিটিশনের মার্কেট না হাউসকিপিংয়ের, কারণ যেহেতু ওটা হচ্ছে একটা এমন শহর যেখানে হাউসকিপিংয়ের কাজটা ভীষণভাবে দ্রুত গতিতে চলে, ঠিক আছে, বড় বড় কন্ট্রাক্ট বেরোয় হাউসকিপিংয়ের। তো সেইখানে দাঁড়িয়ে আমার এতগুলো সোসাইটি, 12খানা 13খানা আমার সোসাইটি, আর এক একটা সোসাইটিতে 20 মালা 21 মালা 22 মালা 25 মালা করে বড় বড় সোসাইটি, সেইখানে এতগুলো লেবার, কমসে কম 70-80 জন লেবার। সেই লেবার আমি কার ভরসায় কিভাবে করে যাব। আর যতটা তারা আমাকে মেনে বুঝে বা একটু ভয়ই বলতে পারি
ভয় পেয়ে চলতো। আদারওয়াইজ আমার হাজব্যান্ডকে সেটুকু, আর আমার হাজব্যান্ড এই বিজনেসটা অত বোঝেও না, তার কাজকর্ম অন্যরকম, অন্য সাইডে। আর যারা রাউন্ডারে ছিলেন তাদেরকেও তারাও সেইভাবে হ্যান্ডেল করতে পারবে না, কারণ একটা সোসাইটির ব্যাপার থাকে। ওয়ার্কারগুলো নিজের মর্জি মতন ছুটি করে, নিজের মর্জি মতন আসে যায়, সেই জায়গা থেকে হঠাৎ করে মানে আমি চলে আসছি। তখন আমি সত্যি, আমি যখন ফ্লাইটে বসি, রাত্রিবেলার ফ্লাইটে বসি, হ্যাঁ 7 তারিখে বসি, 8 তারিখে নাবি আর কি, তাহলে বুঝে যান রাত্রির কটার সময় বসি আর কটায় নাবি। যখন আমি বসি, যখন মানে ফ্লাইটে উঠবো, তখন আমি নিজেই তখন কেঁদে ফেললাম। আমি জানতাম যে এটাই আমার সর্বনাশের দিন শুরু হলো। কারণ এত একটা বিজনেস এইভাবে গ্রোথ করা, সেই বিজনেসকে আমি এইভাবে ছেড়ে চলে যাচ্ছি, আর এমন সময় ছাড়ছি, আর যে দায়িত্ব কাদের উপরে দিচ্ছি, যারা কিছুই জানে না, আনকোড়া একদম। হ্যাঁ, সোসাইটি তাদেরকে মানবে না, ওয়ার্কার তাদেরকে মানবে না, এমন লোকের কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি, মানে একদম বলে না অথই জলে সব ছেড়ে দিয়ে চলে যাওয়া। তো যাই হোক, 8 তারিখে যখন পা দিলাম মেডিকেল কলেজে এসে, তো দেখলাম মায়ের সে মর্মান্তিক সিন, কিভাবে মাকে ফেলে রাখা হয়েছে। যাই হোক, সেইখান থেকে দিল্লিতে আমি কন্ট্যাক্ট করি। আপনারা অনেকেই জানেন, সেটা অনেকবার আমি বলেছি, রাজ মহেশ্বরী স্যার সাথে আমি কন্ট্যাক্ট করি। উনি 45 মিনিটস টাইম নেন, 1.25 ঘন্টা। আজও আমি তাকে ভুলবো না, তার এই কৃতিত্বের জন্য কোনো দিন ভুলবো না। 45 মিনিটসের মধ্যে মাকে ভিআইপি যে পুরো টোটাল ট্রিটমেন্টটা থাকে সেই জায়গায় মাকে ট্রান্সফার করা হলো। ভাবুন, 10 দিন পর এসে আমি তারপরে মাকে একটা ভালো বন্দোবস্ত, একটা ভালো ব্যবস্থিক, মানে ওই মেডিকেল কলেজে কিন্তু একটু ভিআইপিতে যে ট্রিটমেন্টগুলো হয় যাদের, সেই জায়গায় মাকে ট্রান্সফার করানো হলো 45 মিনিটসের মধ্যে। এবং সম্পূর্ণটাই আমাকে করে দিয়েছিলেন। তখনও তো আমি বাংলায় কাউকে জানি না, আর বাংলায় যে মানুষকে আমি জানবো এটাও কোনো মানে সত্যতা নেই, কারণ আমার তো বাংলার সাথে, সত্যি বলছি, হতে পারি বাংলার মেয়ে আমি, কিন্তু বাংলার সাথে তো সেইভাবে আমার একটা ইসে ছিল না। তো সেখান থেকে দাদাকে ফোন করি, দাদা 45 মিনিটসের মধ্যে মাকে ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেয়। সেই রকমভাবে আইসিইউতে সমস্ত কিছু। ভারতের মধ্যে সেকেন্ড যিনি হার্ট স্পেশালিস্ট, আমার নামটা আজকে মনে নেই, গুগলে ওনার নাম আছে, উনি মাকে ইসে করলেন, মাকে দেখাশোনার ডক্টর উনি হলেন, পুরো রিপোর্ট দিলেন সব কিছু। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝেই গিয়েছিলাম যে কি হতে পারে। সেই সময় এখনকার যিনি আমাদের যে মুকুল রয় রয়েছেন, ওনার ওয়াইফকে দায়িত্ব দেওয়া হলো ডক্টরের সাথে কথা বলার। হ্যাঁ, এবং সম্পূর্ণ সত্য কথাটা সেইখান থেকেই জানতাম যে অ্যাকচুয়ালি মায়ের কি হয়েছে, কি কন্ডিশনে আছে, এসব ওই দাদাই করে দিয়েছিল, সব ওই দাদা, আমি কিচ্ছু করিনি, সব ওই দাদাই, রাজমহেশ্বরী শাহ যে দাদা, সেই দাদাই সব কিছু করে দিয়েছিলেন। তার কৃতিত্ব বা তার অবদান কোনো দিন ভোলার নয়। আর আমি এমন একটা মানুষ যে যেটুকু আমার জীবনে করে, এতটুকু হলেও আমি কাউকে ভুলি না। তো সে দাদাকে কোনোদিন ভুলবার নয়। সেই সময় এই যে সন্তোষ রয় শোনেন আপনারা অনেকবার, কাঁচরাপাড়ায় ওনার বাড়ি। তো উনিও অনেক বার গেছেন মাকে দেখতে মেডিকেল কলেজে, কোনো পয়সা কড়ি দরকার কি না সেটাও জিজ্ঞাসা করেছেন, পাশে দাঁড়িয়েছেন। এরকম অনেক মানুষ কলকাতার থেকে গেছে সেই সময় মাকে দেখতে। তো যাই হোক, তারপরে 18 তারিখে তো মা চলে যায়। তারপরে যাই না কেন হঠাৎ মনে হলো যে আমার বোধহয় আর মুম্বাইতে ফেরা হবে না। হঠাৎ করে মনটা আমার সাড়া দিল যে মুম্বাইতে হয়তো আমার আর ফেরা হবে না, কারণ কোনো চান্স নেই। বাবা একা, তখনও যেন বাবা একটু কেমন ভোলা ভোলা টাইপের, যে বাবাকে সামলানো, তার ঘর বাড়ি সামলানো। মা মরার আগে মা বলে গেছে বাবাকে দেখবি, বাবাকে দেখবি। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি।
আচ্ছা, রিসরা রিসরা থানা কমপ্লেন করেছেন? করেছেন? হুম 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 হুম। আপনি নাম্বার কোথায় পেলেন? আমার ভাই বা দাদা বলছি আপনাকে, আমি জানি না। নাম্বার কোথায় পেলেন? নাম্বার নাম্বার কে দিল? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। আচ্ছা, আপনি যে কমপ্লেন করেছেন রিসরা থানা, তার কিছু আছে তো ডকুমেন্টস আপনার কাছে? হুম 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 হুম। তো আমি কি বলছি, দাদা বা ভাই, আপনি শুনুন, আপনি যেটা প্রসেসগুলো করেছেন রিসরা থানায়, সেগুলো নিয়ে যদি পারেন কালকে একবার 11টা বা 12টার পরে বা 2টোর পরে যদি হয় তাহলে আরো ভালো হয়, দুপুরবেলা 2টোর পরে এসে একবার আমার সাথে দেখা করুন। হুম হুম হুম। সবই সবই এক ক্রাইমের একই কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি, আমি যতটা পারবো আপনাকে কোঅপারেট করব, যেভাবে আপনি ন্যায় পান বা যেভাবে আপনি জিনিসটা রিকভারি করতে পারেন। আপনি কালকে ডকুমেন্টসগুলো নিয়ে আপনি এই নাম্বারে ফোন করবেন, আমি বলে দেবো। 2টোর পরে আসলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই ক্যাবেন্ডারের আগে এসে যে বজরংবলীর মন্দিরটা, বজরংবলী মন্দিরের এখানে এসে পূর্ণিমা তপাদার বললেই আপনাকে ছবি দেখিয়ে দেবে। ঠিক আছে, ফোন করে আসবেন দাদা, ফোন করে আসবেন আর ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ঠিক 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 আছে দাদা, ভালো থাকবেন। তো যাই হোক, সেই রকম পরিস্থিতিতে যখন ধীরে ধীরে সময় এগিয়ে যাচ্ছে, তখন মোটামুটি আইডিয়া করলাম যে আমার আর হয়তো মুম্বাইতে ফেরা আর হবে না। কিন্তু আরেকটা শখ আমি কি পেলাম জানেন? 2 মাসের মধ্যে যে সোসাইটিগুলো সব ধীরে 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 চলে গেল। 2 মাসের মধ্যে এখনো আছে, 2-3টে সোসাইটি রয়েছে, সেগুলো মানে যৎ সামান্য মোটামুটি, কিন্তু একদম যে হাই প্রোফাইল সোসাইটি, সেই সোসাইটিগুলো সব চলে গেল 2-2.5 মাসের মধ্যে। কারণ আমি তো বেরোতেই পারলাম না। এই যে এলাম, আমি আমার ইচ্ছে ছিল আমি যাব, মায়ের পাশে দাঁড়াবো, যা ট্রিটমেন্টের ব্যাপার আছে, খরচা আছে, সেগুলো করব, চলে আসবো। আমি তো আর সেই দিনটার জন্য তৈরি ছিলাম না যে মা গত হয়ে যাবেন এবং বাবা আর কন্ডিশনটা এরকম। কারণ আমার খুব একটা বাংলায় আসা যাওয়া ছিল না, আমি একদম বাস্তব বলছি। খুব একটা আমার আসা যাওয়া ছিল না। আমি 4 বছর হয়তো একবার আসতাম, 2 বছরে একবার আসতাম। তারপরে আমি এখানেও আমি আমার রিসরাতেও আমি একটা সময় প্রচুর প্রপার্টি করি, বিরাট বড় বাড়ি কিনি, মানে স্ট্রাকচার কিনি আর কি, সেটাকে বানাই বিরাট বড় করে জাহাজ বাড়ির মতন। দোকান করি, সেই দোকানটা আজকে টিএমসির অফিস হয়েছে, মানে আমি বিক্রি করেছি, এটা বিক্রি করে দিই পরে। তারপরে কিন্তু আমার একটার সময় আমি সমস্ত বিক্রি করে দিয়ে চলে যাই, যে আমি কেন আমার একদম সত্যি বাস্তব কথা, কারণ এতটা লাইফ মুম্বাইতে থাকা, একটা আলাদা কালচার, আলাদা পরিচিতি, তারপরে গিয়ে হঠাৎ করে যদি ভাবি কোনো সময় যে ওখানে সেটেল হবো, সেটাও একটা সম্ভব, মানে এরকম একটা দোমনো টাইপের মধ্যে ছিলাম। তারপরে আমরা ডিসাইড করলাম যে না, ওখানকার প্রপার্টি রেখে লাভ নেই, চলে আসি মুম্বাইতে। কিন্তু ভাগ্য দেখুন, ভাগ্য যতই যাই আমরা করি, কিন্তু ভাগ্যে যে জিনিসটা লেখা আছে, আজকে দেখুন, একটা সময় রিসরার মানুষ আমাকে ঠিক করে চিনতো না। সত্যি বলছি, হতে পারি আমার এখানে জন্ম জন্ম হলেই তো আর হবে না, আমি তো থাকতাম না এখানে, আমি থাকতামই না।
হ্যাঁ, আমার জন্ম এখানে হলে তো হবে না, আমি তো কত ছোট্টবেলায় একরকম, আমি মুম্বাই তে আমি মানে ওখানকার একরকম বাসিন্দাই হয়ে গিয়েছি, তাই না? তো এই দেখুন আজকের ইসরাত থেকে মানুষ ফোন করছে, তারা তারা সেবা পাচ্ছে না, এমন এক একটা জায়গাতে গিয়ে, এক একটা প্রতিষ্ঠানে গিয়ে সেবা পাচ্ছে না, তারা ফোন করছে। আপনারা নিজেরাই শুনলেন, সামনে ফোন এসছে, তার কি সব চুরিফুরি হয়ে গেছে সেই সব ব্যাপার। যাই হোক, তো আজকে মানুষ জানছে, মানুষ আসবে এগিয়ে, মানুষ বুঝতে পারছে, বুঝতে পারবে। তো সেই সময় 2-2.5 মাস যখন আমার আর ফেরা হলো না, কারণ আমার বাবার আগাগোড়াই না বাইরে বাবা খেতে পারে না, বাবা ঘরেরই খাবার খায়। তো সেইখান থেকে দাঁড়িয়ে বাবার খাওয়া দাওয়া, তারপরে মায়ের কাজ করা, তারপরে কি হয়েছে, হঠাৎ করে মা হসপিটালে অ্যাডমিট হয়েছিল। মানে অনেকদিন, একটা মানুষ কি হয়, অনেকদিন ধরে যদি বিছানায় ভোগে, তাহলে সে একটা মানসিক তৈরি থাকে এবং পরিস্থিতিটা সেরকম করে রাখে বাড়িতে। কিন্তু মা তো হঠাৎ, মানে সেদিন সন্ধেবেলা দোকানে গেছে আর রাত্রিবেলা মাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তো চারিদিক ছড়ানো, তার মধ্যেও মায়ের গয়নাগাটি, 5 লাখ টাকার মতন গয়নাগাটি সরে গেছে ঘর থেকে। এই অনেক কাহিনী, অনেকে আপনারা জানেন যারা আমার এই ফেসবুকে আছেন, বলে উপর মুখে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, সেরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, সেই সময় তো আমি আসিনি, আমি 8 তারিখে আসি সেই মেডিকেল কলেজে, সেই শীতের সময়, জানুয়ারি মাসের ঠান্ডা। 18 তারিখে মা গত হয়ে যায়। সেই সমস্ত কাজকর্ম আমার ছেলেই করে, মুখাগ্নি আমি সব ছেলেই করে। তারপরে এই ধীরে ধীরে যখন আমি বুঝলাম আমার তো এখন আর কিছু, এখন তো এই মোমেন্টে ফেরা হবে না, কিন্তু আমি জানি না এই না ফেরার সাথেই আমার সমস্ত বিজনেসপত্র সব অন্ধকারে চলে যাবে। আর তাই হলো। একটা সময় আমার হাজব্যান্ড বলতো যে সব বিজনেস ধরে রাখা যাবে না, কারণ সোসাইটি আমাকে চাইছে। তো সেইখানে দাঁড়িয়ে আর সত্যি কথা বলতে কি জানেন তো, আমি না বিশ্বাসটা মানুষকে একটু খুব কম করি, এবং কেন বলুন তো, আমি প্রচণ্ড যাচাই পরখ করে তবে বিশ্বাস করি। আমি চাই না অন্ধের মতন বিশ্বাস করে ঠকতে, অন্ধের মতন বিশ্বাস করে তারপরে খালি কাঁদতে বা নিজের কপাল চাপড়াতে। আমি এগুলো একদম পছন্দ করি না। আর যার জন্য আমি না খুব বেছে বেছে মানুষের সাথে মেলামেশা করি। আজকে আমার এনজিওটাও, আমার এনজিওতে 11 জন রয়েছেন, এবং আমরা মেন হচ্ছে 3 জন। আমরা 3 জন, তার মধ্যে একজন হাউস ওয়াইফ, আর একজন হচ্ছে ডাক্তার, আর আমরা হচ্ছে 3 জন মেন। তো আমি না খুব বিশ্বাসটা কেন কম করি, বিশ্বাস করি না সেটা বলবো না, আমার সাথে যারা চলাফেরা করা মানুষ, তারা একটা আলাদা লেভেলের, তারা একটা বুদ্ধি রাখে। কিন্তু ওই যে মানুষের সাথে মিশতে হবে বলে সবার সাথে মেশো, আমি সেটা করতে পারি না। কারণ আমি জানি মানুষের সাথে খুব একটা, সবার সাথে উদারভাবে মিশতে গেলে ধোকা আছে, ছলনা আছে, আর এগুলো হ্যান্ডেল করার মতন আমার কাছে সময়ও তো নেই। সবথেকে বড় কথা, আমার কাছে সময় নেই, আমি তো খুব ব্যস্ত। সেই সকাল 7টা আমার হাউসকিপিংয়ের সাইট ওপেন হবে, আমাকে 6:30 চলে যেতে হতো, কারণ রেজিস্টার বুক ওপেন করে বসে থাকতে হতো, একের পর এক সব ওয়ার্কাররা ঢুকতো। আর একটা সোসাইটি নয়, তো আমাকে 9টার মধ্যে সমস্ত সোসাইটিগুলো আমাকে রেজিস্টার বুক কমপ্লিট করতে হতো। করবার পরে আবার বাড়িতে এসে কোনো রকমভাবে, ওখানে আমার কাজের লোক রয়েছে মুম্বাইতে, তো কিন্তু রান্নাটা তো আমাকে করতে হয়। আবার সেই রান্নার ব্যবস্থা করে আবার 11টার মধ্যে রিয়েল এস্টেটের অফিস খোলা, আবার 4:30 সমস্ত হাউসকিপিংয়ের ওয়ার্কাররা চলে যাবে, সেই ওয়ার্কারদের আবার রেজিস্টার মিলিয়ে তাদেরকে যেতে দেওয়া। এই বিষয়গুলো তো বিরাট একটা টাফ কাজ। আবার 7টার মধ্যে আমাকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ আমি বললাম যেহেতু সন্ধ্যের পরে আমার বাইরে থাকার কোনো ইসে ছিল না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যে ছলনা করার মানুষ, কৌশল করার মানুষ, চালাকি মানুষ, এদের সাথে যে মিশবো, আমার সেই সময়টাও ছিল না, বা আজও নেই। এবং আমি অতিরিক্ত চালাক, অতিরিক্ত চতুর, বদমাশ, এই সমস্ত লোকদের সময় দেওয়াও আমি পছন্দ করি না। আমি একদম দূরে থাকতে ভালোবাসি। আমি নিজের কাজ, কি করে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস করবো, আমার সেই ডেভেলপমেন্ট, টাকাটা মেন কথা নয় আমার জন্য। মেন কথা হচ্ছে কাজ, আর মেন হচ্ছে আমি নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখতে চাই। টাকাটা কোনো ফ্যাক্টর নয়, কাজ করলে টাকা আসবেই। তো যাই হোক, তারপরে এইভাবে সময় গেল, আর আমার ফেরা হলো না। 2 মাস, 3 মাস, 4 মাস কেটে যায় এখানে, সব সাইটগুলো আমার চলে গেল। 2-3টে যে সাইটগুলো সেগুলো নর্মাল, হ্যাঁ, মানে সেই সাইডগুলো আর সাইডের মতো নয়, চলছে, ব্যাস এটুকুই। তারপরে তো যাই হোক, এইবার শুরু হলো ভাগ্যের অন্য খেলা, ঘুরে দাঁড়াতে হবে।
বাবাকে বললাম কি করবে, তুমি বম্বে যাবে আমার সাথে? বাবা পরিষ্কার জানিয়ে দিল আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার দোকান আছে এখানে। সবচেয়ে বাবা বেশি ভালোবাসে দোকানটাকে, দোকান ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তারপরে বাবা অর্ধেক রাত্রেই উঠে উঠে কাঁদতো। সেই সময় আমি আমার ছেলে উঠে বসে থাকতাম, বাবাকে বোঝাতাম, চা করে দিতাম। তখন বুঝেছিলাম যে এই অবস্থা বাবাকে ছেড়ে থাকা যাবে না, একদম বাবাকে ছেড়ে যাওয়া যাবে না। সকালবেলা চুপচাপ ছাদে গিয়ে বসে থাকতো। সেইখান থেকে বাবাকে চিৎকার করে কথা বলে এই করে করে দোকানে পাঠিয়েছি, বাবা দোকানে যাও, যা চলে গেছে সে চলে গেছে, মানে এইরকম। বাবার সামনে মায়ের কোনো কথা বলতাম না, কোনো, আজও বলি না বাবার সামনে, আজও মায়ের কোনো কথা চর্চা করি না। তারপরে যাই প্রায় 3-4 মাস পর তখনই বাবা বলল, বাবা এখন আমি বুঝলাম যে বাবা এখন একটু সামলে নিয়েছে। তখন কাজের লোক রেখে দিয়েছি বাবার জন্য, কিন্তু বাবা ওই খেতে চাইতো না, তাদের হাতে রান্না খেতে চাইতো না। সে সবসময় মায়ের হাতে রান্নাটা খুঁজতো, যেটা হয় আর কি, একটা কন্টিনিউয়াসলি এতগুলো বছর মায়ের হাতে রান্নাটা খুঁজতো। তো এই যারা কাজ করতো বাড়িতে তাদের সাথে বাবার ঝগড়া লাগতো, কারণ কি ওই ওই জিনিসগুলো পেতো না। মা যেরকম রান্না করতো, মা যেরকমভাবে খুব তড়িজুত করে রান্না করতো, সেই জিনিসগুলো পেতো না। তো যাই হোক, কাজের লোক টোক ছিল। তো আমি তখন বাবা করলাম, বাবা এবার আমাকে তো একটু আসতে হবে, কারণ আমি তো একদম ছড়িয়ে ছিটিয়ে এসেছি। তো যাই হোক, যখন আবার আমি রিসরা ছেড়ে মুম্বাই যাই, সেদিন আমি ট্রেনে করে গিয়েছিলাম। সেদিন যখন আমি মুম্বাইতে ফিরি, আজও মনে আছে, সেদিন আমি ট্রেনে বসে খুব কাঁদি, খুব কাঁদি। কারণ আমি একটা ভরা, বলে না, শস্য শ্যামলা, বিজনেস পত্র, ধনধান্য, মানে বলে না একটা কথা, সব দিক পরিপূর্ণ, সেটা ছেড়ে এসেছি। কিন্তু আমি এখন গিয়ে দেখব শূন্য আর শূন্য সব দিকে। ঠিক আছে, শূন্য আর শূন্য। কতদিন, কত মাস আমার অফিস খোলা হয়নি, সোসাইটিগুলো ভিজিট হয়নি। তারপরে যাই হোক আমি গেলাম। ওয়ার্কারদের মধ্যে কত চালাকি হলো, ওয়ার্কাররা সব সেট হয়ে গেল, হ্যাঁ, মালিক হয়ে গেল আর কি, সেট বেনে গেল সব সব তারাই নিজেরাই সোসাইটিগুলো কন্ট্যাক্ট ওঠালো, কন্ট্যাক্টগুলো নিল। মানে বলে না, আকাশ থেকে একদম পড়ে গেলাম ধাপাস করে মাটিতে। সেই জায়গায় মানে এত জোর তার যন্ত্রণা, সেই যন্ত্রণাটা একমাত্র আমাদের মতন বিজনেস ওম্যানরাই বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। তো সেইখান থেকে একটা দাঁতে দাঁত চেপে সহ্য করা, তার ভেতরে বাবার 10 বার ফোন, 8 বার ফোন, 5 বার ফোন দিনের মধ্যে। মানে তখন আমি মুম্বাইতে থাকবো না বাবাকে বাঁচাবো, না বাবাকে সান্ত্বনা দেব। তার মধ্যেও পারিবারিক পরিস্থিতি এমন হলো, বা মায়ের গয়না খুঁজে পাওয়া যায় না, 5 লাখ টাকার মতন গয়না, হ্যান ত্যান। তারপর আবার আমি এলাম 2 মাস 4 মাস, তখন গিয়ে দেখলাম সোসাইটিগুলো সব বেরিয়ে গেছে, একটা দুটো সোসাইটি। রিয়েল এস্টেট অফিসটাও তখন আমি ছেড়ে দিলাম, কারণ আমি জানতাম যে এখন আমার আমার সেই এখন মানসিকতা নেই যে আমি এখন মাথা ঠান্ডা করে পার্টিদের সাথে ডিল করতে পারবো। এখন আমার সেই পরিস্থিতি নেই, কারণ আমার তখন পুরো ফোকাসটা বাবার ওপরে। কারণ আমি যখন যাই তখন রিসরা স্টেশনে বাবা আমার হাত ধরে কেঁদে দেয়, যে পুণ্যি, আমাকে পুণ্যি বলে ডাকে, বাবা মার পুণ্যি বলি, মাও পুণ্যি বলে ডাকতো, বাবাও পুণ্যি বলে ডাকে, যে পুণ্যি আমাকে ছেড়ে দিস না, তুই ছাড়া কিন্তু আমার কেউ নেই। কারণ আপনারা সবাই জানেন আমার বোন বাবার কোনো দায়িত্ব নেয়নি, কোনো দায়িত্ব নেয়নি, একটা দিনের জন্য 1 গ্লাস জলও দেয়নি, যখন কি কাছেই 10 মিনিটের রাস্তায় থাকে। সেইখান থেকে দাঁড়িয়ে আমাকে সমস্ত দায়িত্বটা নিতে হলো। তো বাবা ওই যে রিসরা স্টেশনে দাঁড়িয়ে হাত ধরে আমাকে কেঁদে দিয়েছিল যে পুণ্যি তুই ছাড়া কেউ নেই। তো সেইখান থেকে মনে ওটা প্রচণ্ডভাবে দাগ কাটে। তখন একটা মনের নিজের দিক থেকে ভাবলাম, টাকা পয়সা তো জীবনে আসবে যাবে, বাবার পাশে দাঁড়ানোটা সবচেয়ে বড়, আমার মনে হয় এটাই কর্তব্য। তখন এটা ভাবিনি যে আমার হাজব্যান্ড একা থাকবে, আমার 2 সন্তানের কি হবে, তারাও তো এখন শিশু, তারাও তো এখন বাচ্চা। আমি সেই দিকটা তাকাবার মতন, সেই পরিস্থিতিটা এমনভাবে চারিদিক থেকে গ্রাস করেছিল না, সেটা তাকাবার মতন বা ভাববার মতন কোনো অবকাশ ছিল না আমার কাছে। তো যাই হোক, তখন বাবার পাশে এসে দাঁড়াই, সেই থেকে বাবাকে দেখাশোনার দায়িত্ব। বাবা খেতে চাইতো না, মেন কথা হচ্ছে না, বাবা ওই যাদেরকে রান্নার জন্য রাখতাম খেতে চাইতো না। তো আমার এক ক্লাসমেট ছিল, সে এসে বাবার জন্য রান্না করতো, তার রান্নাটা আবার বাবা খেতো একটু, ঠিক আছে, মানে তার ভালো লাগতো আর কি। আদারওয়াইজ যারা রান্না করতো সেই রান্না বাবা খেত না, খালি ফোনে চিৎকার করতো, আমি খেতে পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না, কাঁদতো ফোনের মধ্যে। তো সেগুলো না আমি নিতে পারতাম না, আমার প্রচণ্ড অস্বস্তি লাগতো। আমার না, এইভাবে হবে না। তখন আমি কি করি, আমার যে 2টো ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আমি রেন্টে দিয়ে দিই, একটা আমি নিজে রাখি সেই সময়। কারণ আমি জানতাম আমার ধীরে ধীরে
বাংলার দিকে আমার মানে পা জমছে, ওখানেই আমার থাকতে হচ্ছে। মানে বলে না, দেখুন ভাগ্য, আমরা যতই যাই করি, ভাগ্যে যে ঈশ্বর লিখে দিয়েছেন সেটাকে কেউ কোনো রকমভাবে খণ্ডাতে পারবে না, ঘুরিয়ে সেটা আসবে। একটা সময় আমার এত প্রপার্টি রিসরাতে, সেই প্রপার্টি আমি সেল করে চলে গেলাম, কারণ আমি থাকবো না এখানে, ভালো লাগে না। কিন্তু আবার দেখুন মানে ভাগ্য এমন, আজকে সেই জায়গাতেই এসে দাঁড়াতে হলো। তো এরকম একটা বিষয়, অনেক কিছু জিনিসের ওপরেই অনেক সময় জোর খাটে না, জোর চলে না। তারপরে যাই হোক, এই তো এই বাবার দায়িত্ব এইভাবে নেওয়া, সংসারের দায়িত্ব নেওয়া। তখন বাবাও সিদ্ধান্ত নিলেন, বাবা নিজের মনে হলো যে সম্পত্তির উত্তরাধিকারী আমাকেই করা উচিত, বাবা করলেন। তখন আমি মুম্বাইতে ছিলাম, আর বাবা সব পেপার টেপার রেডি করে আমাকে ডাক করালেন যে তুমি আসো, তোমার নামে সমস্ত সম্পত্তি আমি দিতে চাই। তো আমি বললাম যে আরও যারা আছে তার যে আছে তাকেও। তো যাই হোক, যেটা বাবার প্রসেস ছিল সেটা বাবা করেছেন, কিন্তু কোনো রকম ওখান থেকে সাউন্ড না পায় বাবা সেই সিদ্ধান্তটাই নেয়। এবং যখন এই সিদ্ধান্তটা বাবা নিল, বাবা করে দিলেন আমাকে টোটালি সমস্ত প্রপার্টির হোল্ডার, তখন যেন মনে হলো আরও দায়িত্ব যেন বেড়ে গেল এবং আমি যেন আরও জড়িয়ে গেলাম। তো যেদিন আমার মনে হলো যে আমি ধীরে ধীরে মুম্বাইয়ের থেকে দূরে যাচ্ছি, আমার মনে হলো এটা, কিন্তু আজও তো সেটা সম্ভব না, মুম্বাই থেকে দূরে যাওয়াও সম্ভব না। এবং আমাকে যারা জানে, আমার আশেপাশে যারা এত বছর যাদেরকে নিয়েই আমার দুনিয়া ছিল, যাদেরকে নিয়েই আমার পৃথিবী ছিল, তারা কখনোই আমাকে বলতে পারবেও না, আর আমিও তাদেরকে ছেড়ে দিতে পারবো না। আমি হাজার দূরে থাকি, কারণ একটা সময় আমি আমার বাংলার থেকে কিছু পাইনি, ঠিক আছে? বাংলার থেকে যদি পেয়ে থাকি, অত্যাচার পেয়েছি, নির্মম অত্যাচার পেয়েছি, অবহেলা পেয়েছি, কিন্তু আমাকে যদি সেই সময় আমাকে যদি আপন করে ঠাঁই দেয়, সেটা হচ্ছে আমার মুম্বাইয়ের মানুষেরা, ঠিক আছে? তো তাদের সাথে আমার একটা বড় আত্মার একটা সম্পর্ক, সেই সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়। আজও এমন এমন লেডিস আছে, আমি ভুলে গেছি তাদের, প্রায় 10 বছর, 12 বছর, 15 বছর পর আমাকে ফোন করে, কারণ আমার ওই 913 নাম্বারটা বেশ পুরনো। তো আমাকে তারা ফোন করে, নাম্বার না থাকলেও তারা জানে দিদি হয়তো ফেসবুকে আছে, নাম্বার নেয়, বা আদারওয়াইজ কারোর পুরনো মানুষের কাছে গিয়ে বলে ওই দিদির একটু নাম্বারটা দিন। আজও মানুষ কোথাও বড় বিপদে পড়লে তাদের মুখে একটাই নাম আসে, হ্যাঁ ম্যাডামের সাথে কথা বলতে হবে, উনি করবেন, উনি পারবেন। তো এই যে সম্পর্ক, বা এই যে আজকে লেডিসরাও আজ এত বছরের সম্পর্ক, তারপরেও তারা খুঁজে সেদিনকেও আমার এক সিস্টারের মতন ফোন করেছে, আমি জানি না তার নতুন, তার নাম্বার আমার মনেই নেই, আমি জানি না, আমার মেমারিতে নেই তার নাম্বার। ফোন করেছে, বলছে চিনতে পারছো না, আমি আশা শেট্টি বলছি। আরে কে আশা শেট্টি? বলে চিনতে পারছো না, এরকম ব্যাপার, আমরা একসাথে সংস্থার কাজ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো কেমন আছো, মানে এইরকম একটা ব্যাপার। সেও তার নিজের একটা কাজের জন্য কথা বলেছে। তো এইরকম বিষয়গুলো মানুষের ঘরে নয়, আমি মানুষের মনে জায়গা করা আছি। সে যতই যে যাই বলুক, গালি দিক, অবহেলা করুক, অত্যাচার করুক, তবুও সেই মানুষগুলো একটু হলেও তাদের মনে সাড়া দেবেই যে ওই মেয়েটি ছিল বলেই কিন্তু আমরা ভালো আছি। কারণ আমি জীবনে কোনোদিন সেইভাবে কারোর আগে পিছে কোনো কিছুতে আমি কোনো ডিস্টার্ব করিনি। আমি আমার কাজ নিয়ে সবসময় ব্যস্ত, যতটা সম্ভব হয়েছে আমি মানুষের উপকার করবার চেষ্টা করেছি, মানুষ যাতে ভালো থাকে সেই করার চেষ্টা করেছি। কিন্তু কোনোদিন মানুষকে বলিনি আমি তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য এটা করো, আমি তোমাকে সময় দিয়েছি, তুমি আমাকে সময় দাও। আমি কখনো ফিরে তাকাইনি, আমাকে সময় নেই। আর আমি সেইভাবেই, সেই নেচার আমার, সেই ক্যারেক্টারই আমার, যে আমি কারোর জন্য কবে কি করেছি তাকে খুঁজে খুঁজে বলবো তোমার জন্য আমি এই কাজটা করেছি, তুমি আমার জন্য এই কাজটা করো। আমি জানি আমার কাছে সময় নেই। আর আমি আগে এগিয়ে যাওয়া মানুষের পিছনে তাকানোর মতন কোনো রূপ আমার আজও পর্যন্ত আমার সময় নেই, এবং সেইভাবেই আমার নেচারটা। আদারওয়াইজ আমি কোথাও ফিজুল সময় নষ্ট করতেও পছন্দ করি না। যেটুকু সময় আছে আমি মনে করবো আমি একা থাকবো, আমি নানারূপ জিনিস চিন্তা করব, কিভাবে ডেভেলপমেন্ট নিজের হবে, কিভাবে আমার পরিবারের হবে, কিভাবে সমাজ দেশের হবে, আমি সেইগুলোই নিয়েই ব্যস্ত থাকি। আদারওয়াইজ ওই খুঁড়ে খুঁড়ে নোংরা ঘাটা আমার একদমই নেই। যখন যেটা হয়েছে তখন হয়েছে, যেটা হবে সেটা দেখা যাবে।
আমি এখনও সেই নেচারের, ঘুরে ঘুরে মানুষকে আবদ্ধ করে রাখতে হবে, আমি তোমার জন্য করেছি তো তুমিও করতে হবে, একদম ভুলে যাই, আমি সব ভুলে যাই। কিন্তু যে বললাম মানুষের ঘরে নয়, আমি ঘরে পৌঁছোইনি, কারণ আমি মানুষের মনে পৌঁছেছি। কেউ চাইলেও ভুলতে পারবে না আমাকে, এটা একদম লিখে দিতে পারি, একদম লিখে দিতে পারি। আমি মানুষের ঘরে পৌঁছাইনি, আর আমার ঘরে পৌঁছানোর মতো আমার সময়ও নেই, কিন্তু আমি মানুষের মনে পৌঁছেছি। যেখান থেকে মানুষ সুখে নয় দুঃখেতেও আধি রাত্রে ফোন করে। যখন মানুষ দুঃখে থাকে, কোনো একটা অসুবিধায় পড়ে, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ একটাই নাম তাদের মাথায় আসে, পূর্ণিমা তপাদার। এটা কোনো গর্বের কথা বলছি না, এটা একদম ফ্যাক্ট, সত্যিটা আপনাদের সামনে তুলে ধরছি, সত্যিটা তুলে ধরছি। আজকে দেখুন এই যে এক্ষুনি যে ফোনটা এলো আপনাদের সামনে, আমি জানি না ভদ্রলোককে, উনি বললো আমাকে নাম্বার দিয়েছেন একজন, রিসরা থানায় গেছে, সহযোগিতা পাইনি, আরেকজন ভালো মানুষের কাছে গেছে, সহযোগিতা পাইনি, কিন্তু কেউ একজন ওনাকে বলেছে যে একজন আছে, যা ওনার সাথে কথা বলে। আপনাদের সামনেই ফোনটা এলো। তো আমি মানুষের ঘরে নয়, আমি মানুষের মনে থাকি। যেখানে মানুষ বিপদে পড়লে একটাই নাম সবার মন থেকে, মুখ থেকে বেরোয়, আমি সেই জায়গাটায় আছি, সেই কাজটা আমি করেছি এত বছর ধরে। তো আজকেও তাই, আজকে আমি, এই সম্পত্তি তো আমার নয়, এটা আমার বাবা মায়ের করা, অনেক কষ্ট করে তারা করেছে, অনেক কষ্ট করে। আজকে আমার সম্পত্তি আমি ছেড়ে দিয়ে আজকে আমি আমার বাবা মায়ের সম্পত্তি রক্ষার্থে এখানে বসে আছি। যারা আমাকে নিয়ে অ্যানালাইসিস করতে চান, গায়ের শিরা দাঁড়িয়ে যাবে আমাকে নিয়ে অ্যানালাইসিস করতে গেলে, রক্ত ভেতরে হিম হয়ে যাবে যে এরকমও কি হয়, এরকমও কি কেউ করতে পারে। হ্যাঁ, আমি পারি। নিজের সম্পত্তি ছেড়ে দিয়ে, আমার সন্তানরাও তো আমার সম্পত্তি, তাই না? আমার সন্তানরাও তো আমার সম্পত্তি, আগলে রাখার জিনিস। তাদেরকেও পর্যন্ত আমি একটা সময় অবহেলা করেছি, কারণ আমার বাবাকে দেখতে হবে বলে। আমার ছোট ছেলেটা খুব একটা বাংলায় আসতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না। ছোট ছেলে তো বাংলা পড়তেও পারে না, বড়টা একটু হলেও পড়তে পারে, ছোট ছেলে আবার বাংলা মোটে পড়তে পারে না, ও আসতেই চায় না। এ মা গত হয়ে যাওয়ার পর মানে 2বার না 3বার এসছে। বড়টা আসে, বড়টা থাকে আমার সাথে, যেখানে আমি এখন তো একটু বড় হয়েছে, সে সময় তো আরো ছোট। এ বাবাকে দেখভাল করতে হবে, বাবা মায়ের সম্পত্তিকে দেখভাল, কারণ এগুলো আমি কথা দিয়েছিলাম আমার মাকে মৃত্যুর সময়, মাতার কাছে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি আছি, আছি মানে আছি, আছি মানে আছি, কথা দিয়েছি মানে কথা দিয়েছি। তাই তো আজও এত যন্ত্রণা, এত ষড়যন্ত্র, এত অত্যাচার সহ্য করেও তাতে দাঁত চেপে দিন বের করি, দিন বের করি, আমি দিন বের করি। আমি এখন যেই সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে আমার আনন্দ নেই, আমার মুখে হাসি নেই, সত্যিই নেই, সত্যি নেই। আমি খালি দিন বের করছি, ব্যাস। চলতে হবে, বেঁচে থাকতে হবে, তাই আছি। কারণ অ্যাকচুয়ালি তো আমি আমার স্বর্গপুরী ছেড়ে দিয়েছি না। অ্যাকচুয়ালি আমি আমার স্বর্গপুরী, যেখানে আমি যেখানে বলে না অক্সিজেন নিতাম, আমি যেখানে প্রাণ খুলে যেখানে আমার অস্তিত্ব, আমি সেই স্বর্গপুরী ছেড়ে এখানে এসে ভাগ্য আমায় নিয়ে এসছে। ভাগ্য ঘুরে দাঁড়াচ্ছে একটু একটু করে, এখানেও এটাই বলবো না, ভাগ্য ঘুরে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াবে আগামী দিন, কারণ ভাগ্যই ঘুরে দাঁড়াতে বাধ্য। সত্যিকারের জিদ, সত্যিকারের লক্ষ্য, সততার লক্ষ্য থাকলে না, ভাগ্যও ঘুরে দাঁড়াতে বাধ্য। কারণ আমরা এমন একটা মানুষ না, আমাদের নিজেদের ভাগ্যকে আমরাই অনেক সময় বদলেছি, অনেক সময় চেঞ্জ করেছি। আপনাদের বললাম তো, আপনারা জাস্ট ডায়ালে খোঁজ নিন, রিয়েল এস্টেট প্রপার্টি, বজরংবলী রিয়েল এস্টেট প্রপার্টার পূর্ণিমা তপাদার, খোঁজ নিন। আমার অফিসের অ্যাড্রেস, আমার ফটোও দেওয়া আছে ওখানে, সব পেয়ে যাবেন। সেই জায়গার থেকে এমনি তো কিছু হয় না, ভাগ্য তৈরি করতে হয়, কিন্তু তারপরেও কিছু কিছু সময় ভাগ্য তার নিজের চক্রভিউ দেখায়। যেটা এবার হলো, বাংলাতে এসে পড়লাম, এবার এখান থেকে গাড়িটা চলা শুরু। হয়তো
এরও পিছনে কিছু কাহানি আছে, এরও পেছনে নিশ্চয়ই কিছু কাহানি আছে। না তো এমনি এমনি তো আর বাংলা এসে পড়বার কোনো ইস্যু ছিল না। ঘুরে দাঁড়িয়েছি, আমি জানি আমি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যখন তখন আমার মার্ডার হয়ে যেতে পারে। আমি এমন একটা সিচুয়েশন থেকে চলছি, আমি একদম পরিষ্কার বলছি। কোন বেশে কি কে আছে, কে কিভাবে মুখোশ পরে আমার আশপাশে সব রয়েছে, আমি যখন তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যখন তখন আমার মার্ডার হয়ে যেতে পারে। যেটা আমি 28 বছরের জীবনে কোনোদিন, মানে 28 বছর যে আমি আদার স্টেটে ছিলাম, আমি কোনোদিন রিয়ালাইজ করিনি। রিয়ালাইজ করলে তো থাকতেই পারতাম না, ওখানে থাকতেই পারতাম না। কিন্তু আজকে আমি আমার নিজের এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, আমার সবসময় মনে হয় যে আমার কখনো মনে হয় না, আমি এটা মনে হওয়া নিয়ে চলি না, কিন্তু এটা বাস্তব, কখনো কি আমার মার্ডার হয়ে যেতে পারে। আক্রোশ, প্রতিহিংসা, সেটা দেখাতে গিয়ে, কিন্তু আমি তার জন্য আমি ঘাবড়াই না। যেটা যখন হবে হবে, যেভাবে সামনে যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির সাথে হ্যান্ডেল করবার এতটুকু ক্ষমতা বা পাওয়ার আমি রাখি। কারণ আমি সংঘর্ষ করে করে উঠেছি, শুধু সামাজিক কাজে নয়, বিজনেসেও। হ্যাঁ, 100 খানা পুরুষের মাঝখানের থেকে দাঁড়িয়ে আমি নিজের বিজনেসকে গ্রোথ করে দেখিয়েছি। আপনারা জাস্ট ডায়ালে আজকে সেটা যদি খোঁজেন বুঝতে পারবেন কত পুরনো বিজনেস। তো আমি একজন বিজনেস ওম্যান, আমি জানি কোন জায়গায় কোন ট্রিকটা কাজ করবে, আর সমস্তটা আমি আমার নিজের মাইন্ড থেকে করি, সমস্তটাই। তো অতএব আপনাদের সাথে শেয়ার করলাম, ইচ্ছে হলো। সকাল থেকে মনটা খুব ভারাক্রান্ত হয়েই থাকে, স্বাভাবিক, এটা হয়েই থাকে। আর বাবারও বয়স হয়েছে, হয়তো বলি এক সময় একটু রেগে গিয়ে খুব বলি, আর ওই সময়কার মানুষ তো। আর বাবার একটা উইকনেস, বাবার সামনে কেউ কিছু একটু হয়তো কেঁদে বা করে বললো, বাবা তাকে সেটা উঠিয়ে দিয়ে দেয়। এটাও একটা মারাত্মক দিক, যেটা কিছু মানুষ সেটা সুযোগ নেয়। ঠিক আছে, কিছু মানুষ সেটা সুযোগ নেয়, এটা তাদের সুযোগ নেওয়া উচিত নয়। তো এইরকমভাবে চলছে, চলুক এইভাবে। একটা সময় তো রিসরাতে কেউ জানতো না, আজকে কত মানুষ জানে। আজকে মানুষ রিসরাত থেকেই ফোন আসছে বেশি, যেটা মানে রিসরাত থেকে আমাকে ছড়িয়ে দেওয়ার, তাড়িয়ে দেওয়ার কত চক্রান্ত, কত কিছু হলো। আর আজকে ফোনগুলো কিন্তু রিসরাত থেকেই ঢুকছে, আজকে ফোনগুলো রিসরাত থেকেই আসছে। ভাবতে একটু কেমন লাগে না? আর ম্যাক্সিমাম ফোনে একই কথা, রিসরা থানা কাজ করছে না, রিসরা থানার কাছে এটা দিলাম, হলো না আমার কাজটা। হ্যাঁ, এর কাছে এর কাছে গিয়েছিলাম, হলো না আমার কাজটা। এই একই কথা, একই কথা। আমার কাছে এমন একটা ভিডিও আছে জানেন, এক ভদ্রমহিলা এসে আমাকে বলছে, তাকে বলা হয়েছে তোমার উপরে এইরকম ইসে আছে, কমপ্লেন আছে, তুমি তাড়াতাড়ি করে বেল নিয়ে নাও, অথচ তাকে 41-এ নোটিশ দেয়নি। বলছে তাড়াতাড়ি নিয়ে নাও, 15 দিনের মতন গা টাকা দিয়ে থাকো, লুকিয়ে থাকো, নয়তো তোমাকে পুলিশ উঠিয়ে নেবে, তোমাকে, তোমার ফ্যামিলিকে। মানে এইরকম সব, এত সব কিছু, এত সব মানে হ্যারাসমেন্ট মানুষ হচ্ছে, সেই সমস্ত ভিডিও আমার কাছে আছে। তাও আমি দেখছি কি করা যায় মানুষের জন্য, কি করা যায়। সংঘর্ষ, লড়াই এবং ন্যায়ের প্রতীক হিসাবে পূর্ণিমা তপাদারকে সবাই চিনুক। অন্যায়ের বিরোধিতা করি, ক্রাইমের বিরোধিতা করি, ব্যাস। এই যে ছবিটা, এই চেহারাটা, সেটাই মানুষ জানুক। মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাই না, এত সময় আমার নেই। মানুষের মনে মনে যেন পৌঁছতে পারি, মানুষের মনি কোঠায় যেন জায়গা করতে পারি, এবং অবশ্যই সেটা পারবো, অবশ্যই সেটা পারবো। আমি নিজের উপরে বিশ্বাস রাখি, সেই আমার সেলফ কনফিডেন্সটা আছে। নিশ্চয়ই মানুষের মনি কোঠায় আমি আমার বাংলার রাজ্যে পৌঁছতে পারবো। এবং আমার কাজই, আমার কাজ এবং আমার অনেস্টলি এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ, এটাই মানুষের, প্রতিটা মানুষের মনি কোঠায় আমাকে পৌঁছে দেবে এবং মানুষ মনে রাখবে। সুখে নয়, মানুষ যখন দুঃখে পড়বে, অসুবিধায় পড়বে, তখন তাদের মন থেকে, মুখ থেকে একটাই আওয়াজ বেরোবে, পূর্ণিমা তপাদার। আমি জানি, এটা আমার বিশ্বাস এবং এটা আমার কাজ।
এটা আমার কাজ। ঠিক আছে, আরও একদিন কোনো একটা প্ল্যাটফর্মে আরও কিছু কথা তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সাবধানে থাকুন।